নিষিদ্ধ চাওয়া লেখিকা আফরোজা পর্ব 53, 54, 55। জামাল, ভাইয়া তোমাকে কিছু বলতে চাই। সজল, বলে ফেল। জামাল, তুমি যে পুরো নোয়াখালী শহরে মাইক লাগিয়ে বিয়ে করতে চাচ্ছ বনুকে, বাবার কানে তো চলে যাবে। বাবা জানতে পারলে কেয়ামত শুরু হবে। তুমি বাবার কাছে আগে বনুর জন্য বিয়ের প্রস্তাব নিয়ে যাও, বাবাকে রাজি করাও, তারপর না হয় ঢাকঢোল পিটিয়ে বিয়ে করো। সজল, তোর কি মনে হয় চেয়ারম্যান সাহেব তার মেয়েকে আমার হাতে তুলে দিবে? অসম্ভব, কখনোই দিবে না, তা আমি খুব ভালো করেই জানি। এখন চেয়ারম্যান সাহেব কেয়ামত করলেও কোনো লাভ হবে না, কারণ তার মেয়ে আমার কাছে এই ভালোবাসার পূর্ণতা চাইছে। চন্দ্রমুখী আমার কাছে একটা জিনিস চাইবে, আর তা আমি দিব না। এটা আমার পক্ষে সম্ভব না। যুদ্ধটা হয়তো আরও পরে করার ইচ্ছে ছিল, কিন্তু আমার চন্দ্রমুখীর জন্য আগেই শুরু হয়ে যাবে। আদনান, চিন্তা করে দেখ সজল, পরে ভাবি তোকে ভুল বুঝে দূরে না সরে যায়। তোর সত্যিটা যখন ভাবি জানবে, তোকে খারাপ মনে করবে। সজল, ইসরা যদি কখনো দূরে সরে যেতে চায়, হাত পা ভেঙে খাঁচায় বন্দি করে রাখবো। আদনান, বা ভাই বা, দেখ জামাল কার কাছে বোন দিচ্ছিস। তোর বোনের কি অবস্থা করবে একবার চিন্তা কর। জামাল, আমি কোথায় বোন দিচ্ছি, জোর করে নিচ্ছে মাফিয়াদের সাথে। আমি আবার ঝামেলায় জড়াতে চাই না, তাই চুপ করে আসি। অসহায় মানুষ আমি, নিজের বোনটাকে বাঁচাতে পারলাম না বলে কান্নার অভিনয় করছে। ইমতিয়াজ, চেয়ারম্যান সাহেবকে জিজ্ঞাসা করতে ইচ্ছে করে, আপনি কি তার আপন ছেলে নাকি রাস্তায় ফালানো পাইছে? আপনার কাজকর্মে কোথাও মনে হয় না ওই বংশের ছেলে আপনি। ভাবি আপনার আপন বোন, আমার তো বিশ্বাস হয় না। জামাল, তোর বিশ্বাস হতে হবে না। পৃথিবীর সকল মেয়েদের একটাই ইচ্ছে, জামালের মতো ভাই হোক তাদের। সাহসী, যে নিজে চিন্তা করে না, বোনের ভালোবাসা পূর্ণতা দেওয়ার জন্য লড়াই করছে। ইমতিয়াজ, চেয়ারম্যান সাহেবের হাতে থাপ্পড় কয়টা খেলেই সব সাহসিকতা বেরিয়ে যাবে। মেডিকেলে বিড়াল হয়ে বসেছিলেন দেখছি তো আমি। পারভেজ, স্যার পার্লারের মেয়েরা আসতে, ভাবি রুমে পাঠাবো। সজল, আমার বউকে জানি সাজায় না, অন্যদের সাজিয়ে দিতে বল। চন্দ্রমুখীকে মেকআপ দেওয়ার কোনো দরকার নেই, এমনিতেই অনেক সুন্দর, শুধু শাড়ি পরিয়ে দিতে বল। আদনান, আমি তো জানি শালা ভাবিকে সাজানো অবস্থায় দেখলে আউট অফ কন্ট্রোল হয়ে যাবি, তখন আর নিজের কন্ট্রোলে থাকবি না, এর জন্য সাজাতে মানা করছিস। হুরাইয়া চৌধুরী, আমি তোমার কি হই বলো তো? ইসরাত, আন্টি হন হুরাইয়া চৌধুরী। সেই কি বলে মেয়ে, মা বলে ডাকবা। ইনায়ের সাথে একবার আমাদের বাড়িতে গিয়েছিলে সেই 4 বছর আগে, তখন তো সুন্দর ছিলেই, কিন্তু এখন তো তোমাকে পরীর মতো লাগে। আমি চাই আমার একটা নাতনি হোক, তোমার মতো মিষ্টি একটা মেয়ে হোক। ইসরাতের খুব লজ্জা লাগছে। স্যারের মতো আন্টিও ঠোঁটকাটা স্বভাবের। লজ্জায় পুরো মুখ লাল হয়ে গেছে ইসরাতের, নাক ঘামিয়ে বিন্দু বিন্দু পানি পড়ছে। হুরায়া চৌধুরী, আমার বৌমা তো দেখি লজ্জাবতী। লজ্জা পেলে চলবে না, নাতি নাতনি লাগবে আমার, মা বলে ডাকো তো দেখি। ইসরাত মিনমিন করে বলল, মা। হুরায়া চৌধুরী, এখন শান্তি লাগছে। মা ডাক শুনে মনটা জুড়িয়ে গেল। খুশি হয়ে দোয়া করে দিলাম, তোমার জানি 3-4টা ছেলে মেয়ে হয় একসাথে। সবাই একসাথে হেসে উঠল। রিদিমা, আন্টি আপনি আগে থেকেই স্যারের আর ইসরাতের সম্পর্কের কথা জানতেন? আপনার ইসরাতকে পছন্দ হয়েছে? হোরায়া চৌধুরী, ও জন্মের পর থেকে আমি আমার ছেলের বউ হিসেবে মেনে নিয়েছি। সবাই হোরায়া চৌধুরীর মুখের দিকে হাঁ করে তাকিয়ে আছে। তামান্না, আন্টি আবেগটা একটু কমান, আর কিছু বলতে চায়েন না, সজল ভাই জানতে পারলে রাগ করবে। ইহানা, আসল সত্যিটা কি আমাদের সবাইকে বলেন আম্মা যান। রিদিমা, আন্টি সত্যি কথাটা বলেন, আপনার কথায় রহস্যের গন্ধ পাচ্ছি। হুরায় চৌধুরী, নাকটা চাপ দিয়ে ধরো, তাহলে আর গন্ধটা পাবে না। ফারিয়া, আন্টি আপনি খুব মজার মানুষ। পার্লারের মেয়েরা সবাইকে সাজানো শুরু করে দিছে। ইসরাতকে 3জন মেয়ে মিলে সাজাচ্ছে। হুরায় চৌধুরী পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে পরামর্শ দিচ্ছে, নিজের হাতে আবার সবকিছু ঠিকঠাক করে দিচ্ছে। হুরায় চৌধুরী পার্লারের মেয়েদেরকে বলছে, আমার বৌমাকে জানি অনেক সুন্দর লাগে, সাজানো আমার ছেলের পছন্দ হতে হবে। মনের মতো সাজাতে না পারলে আমার ছেলের আজকে বাসর রাতটাই খারাপ হবে। ইসরাতের চোখ গোল আলুর মতো বড় হয়ে গেল। ইসরাত, আন্টি আপনার কথা কিছু বুঝলাম না, আমাকে কেন সাজানো হচ্ছে? হুরায়া চৌধুরী রাগ নিয়ে বলল, আমি তোমার কি হই? ইসরাত, সরি মা, আজকে আমাকে এরকমভাবে সাজানো হচ্ছে কেন? হুরায়া চৌধুরী, আগে সাজানো হোক তারপর বলবো। ইসরাতের খুব টেনশন হচ্ছে, ভয়ও লাগছে। বাবার আর মায়ের কথা হুট করে মনে পড়ে গেল, কেন জানি তাদেরকে দেখতে খুব ইচ্ছে করছে।
বাবার কিছু হলো না তো? ইসরাতকে সাজানো শেষ। হোরাই চৌধুরী, মাশাল্লাহ, আমার বৌমাকে পুতুলের মতো লাগছে। ইহানা, দেখি দেখি আমার কলিজাটাকে কেমন লাগছে। ইসরাত ইহানা থেকে কিছুটা দূরে সরে গেল। ইসরাতের খুব কষ্ট লাগছে। সজল আর ইহানা যে আপন ভাই বোন সেই কথাটা ইসরাতের কাছে গোপন করছে। চার বান্ধবীর ভেতরে সবার থেকে ইসরাতের ক্লোজ বেশি ইহানা। ইসরাতের মনের সব কথা ইহানাকে বলে। 2টা বছর সজলের জন্য কত পাগলামি করছে, সব কিছু ইহানা দেখেও চুপ ছিল, সত্যিটা বলে নাই। ইহানার সাথে কথাই বলবে না। ইহানা ইসরাতের কাছে গিয়ে জড়িয়ে ধরে, সরি কলিজা, আমি সত্যিটা গোপন করতে চাইনি, ভাই আমাকে বলতে মানা করছে, তাই আমি বলি নাই। তুই আমার সাথে রাগারাগি কর, চিল্লাপাল্লা কর, দরকার হলে মার, কিন্তু তারপরও কথা বলা বন্ধ করিস না। রিদিমা, ইসরাত, তুই ওকে মাফ করবি না? বান্ধবী নামে কলঙ্ক, আমাদের সবার সাথে বেইমানি করছে। সজল দরজার কাছে দাঁড়িয়ে, আম্মাজান, আপনি ভেতরে আছেন? হোরায়া চৌধুরী দরজা খুলে, কিছু কি বলবি বাবা? সজল, আব্বাজান কি আসবে? হোরায়া চৌধুরী, বলে আসছি, এখন আসবে কিনা জানি না, ইসরাতের বাড়ির লোকদের আসতে বলছিস। সজল, চলে আসবে কিছুক্ষণ পরে। হোরায়া চৌধুরী, চেয়ারম্যান সাহেব কি জানে? সজল, না। হোরাইয়া চৌধুরী, তুমি যা ভালো মনে করো তাই করো, তোমার মা সবসময় তোমার পাশে আছে। ভেতরে আয়, ইসরাতকে সাজানো হয়েছে, দেখে যা আমার বৌমাকে কেমন লাগছে। সজল, ওকে সাজাতে মানা করলাম না, শুধু শাড়ি পরাতে বলেছি। হোরাইয়া চৌধুরী, আমি সাজাতে বলছি, আমার একমাত্র ছেলের বিয়েতে বউকে সাজাবো না, তা হয় নাকি? শেষে মানুষ কি বলবে? সজল ভেতরে গিয়ে ইসরাতকে দেখে স্তব্ধ হয়ে যায়। পুরো শরীরে রক্ত চলাচল দ্রুত গতিতে চলতে শুরু করে। সজলের নিঃশ্বাস নিতে খুব কষ্ট হচ্ছে, কপাল থেকে বিন্দু বিন্দু ঘাম পড়ছে, পা ভেঙে আসতে দাঁড়িয়ে থাকার এক বিন্দু শক্তি নেই। ইসরাতকে লাল টুকটুকে বেনারসি শাড়ি পরাইছে, মুখে হালকা মেকআপ দেওয়া, চোখে কাজল, আইলানার, মাস্কারা, আইশ্যাডো দিয়ে সাজিয়েছে। ইসরাতের চোখ এমনিতেও ভাসা ভাসা। সজল ইসরাতের চোখের ভিতরে সমুদ্র দেখছে। কোমরে বিছা, মাথায় টিকলি, চুলে হাফ বেনি করা, বাকি চুল পেছনে ছেড়ে দিয়ে, হাতে পায়ে আলতা, পায়ে রূপার নুপুর, হাতে সোনার বালা, কানে ঝুমকা, গলায় সোনার হার। ইসরাতকে জ্যান্ত পুতুল মনে হচ্ছে। হোরাইয়া চৌধুরী, কেমন লাগছে বৌমাকে, বলছিস না কেন? তামান্না সজলের দিকে তাকিয়ে বুঝলো সজলের অবস্থা ভালো না। হালকা হাসি দিয়ে, চলো আমরা সবাই নিচে যাই, অনেক কাজ আছে। রিদিমা, দাঁড়াও ভাবি, দেখি না স্যারে কি বলে ইসরাতকে কেমন লাগছে। ইহানা, বলো ভাইয়া কেমন লাগছে ইসরাতকে। সজল, আম্মা জান, আপনি করলেনটা কি? আমি নিঃশ্বাস নিতে পারছি না। আগেই বারণ করেছিলাম ওকে সাজাবেন না, শুনলেন না তো? আমার মৃত্যু নিশ্চিত। ইসরাত এত সময় ভয়ে সজলের দিকে তাকায় নাই, মাথা নিচু করে দাঁড়িয়েছিল। এই কথাই শুনে সজলের দিকে তাকালো। দুজনের চোখাচোখি হলো, দুজন দুজনের দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছে, কারো চোখের পাতাও নড়ছে না। হোরাইয়া চৌধুরী হাত দিয়ে ইশারা করে সবাইকে বেরিয়ে যেতে বলল, নিজেও বেরিয়ে গেল। সবাই বেরিয়ে গেল। হোরাইয়া চৌধুরী দরজাটা বাহির থেকে লাগিয়ে দিয়ে সবাইকে নিয়ে নিচে চলে গেল। সজল এক পা এক পা করে ইসরাতের দিকে আগাচ্ছে। ইসরাত ভয়ে পিছিয়ে যাচ্ছে। ইসরাতের খুব অজানা ভয় ভেতরে বাসা বাঁধল। লোকটার মতলব মোটেও ভালো না, যেভাবেই হোক এখান থেকে বেরোতে হবে। সজল ইসরাতের হাত ধরে হ্যাঁচকা টান দিয়ে নিজের সাথে মিশিয়ে নিল। ইসরাতের গাল ধরে মাথা জাগিয়ে কপালের সাথে কপাল ঠেকিয়ে সজল নেশালো কণ্ঠে আওড়ালো, আমি নিঃশ্বাস নিতে পারছি না চন্দ্রমুখী, আমার অক্সিজেন প্রয়োজন। ইসরাত সজলের বেপরোয়াগিরি দেখে সজলকে ধাক্কা দিয়ে নিজেকে সারানোর চেষ্টা করছে। সজল ইসরাতকে আরো পেঁচিয়ে নিল। ইসরাত, ছাড়ুন, আমার শাড়ি খুলে যাবে, এত সুন্দর করে সাজিয়েছে, সব নষ্ট হয়ে যাবে। সজল ইসরাতের ঠোঁট দুটো নিজের দখলে নিয়ে নিল। দুই হাত দিয়ে ইসরাতের কোমর জড়িয়ে ধরে জাগিয়ে কোলে উঠিয়ে নিল। দেওয়ালের সাথে ইসরাতের পিঠ লেগে গেছে। সজলের পুরো শরীরের জোর দিয়ে ইসরাতের ঠোঁট আঁকড়ে ধরে আছে। ইসরাত ব্যথা পাচ্ছে, সজলের সাথে কখনোই পেরে উঠবে না, তাই হাল ছেড়ে দিল। চোখ থেকে পানি পড়ছে, যন্ত্রণা করছে খুব, ঠোঁট দুটো হয়তো আজকে ছিঁড়ে ফেলবে সজল। সজল 15 মিনিট পর ঠোঁট ছেড়ে দিয়ে ইসরাতের বুকে মাথা রেখে জোরে জোরে নিঃশ্বাস নিচ্ছে। ইসরাত দেওয়ালের সাথে মাথা ঠেকিয়ে চোখ বুজে আছে, চোখ থেকে অঝরে পানি পড়ছে।
ইসরাতের পারফিউমের ঘ্রাণে পুরো ঘরে ছড়িয়ে পড়ছে। সজলের ইসরাতের শরীরের ঘ্রাণে আরও উন্মাদ উন্মাদ লাগছে। ইসরাতকে কোলে নেওয়ার কারণে শাড়ি হাঁটু পর্যন্ত উঠে গেছে। সজল ইসরাতের শাড়ির ভেতরে হাত ঢুকিয়ে দিল। ইসরাত সজলের হাত চেপে ধরে, করছেনটা কি? সজল ইসরাতকে ভালো করে কোলে উঠে নিয়ে খাটের উপরে পাক্কা মারল। ইসরাত মাজায় ব্যথা পাইছে। ও মাগো, আমার কোমরটা গেল রে গেল। সজল ইসরাতের উপরে ঝুঁকে পড়ল। ইসরাত, উল্টাপাল্টা কিছু করবেন না প্লিজ। 2 ঘন্টা বসে সাজুগুজু করছি, লজ্জায় কারোর সামনেও যেতে পারবো না। সজল, সাজুগুজু করেছো কেন? তুমি জানো না তোমাকে এই অবস্থায় দেখলে আমি বেসামাল হয়ে উঠব? ইসরাত, পার্লারের মেয়েরা সাজিয়ে দিয়েছে, আজকে নাকি অনুষ্ঠান হবে, তাই মাও জোর করলো, তাকে মানা করলে কষ্ট পাবে, তাই আর মানা করি নাই। সজল বাঁকা হাসি দিয়ে, আমাজানকে এখনই মা ডাকা শুরু করে দিছো? বউ হওয়ার এত শখ, জামাইকে তো সামলাতে পারো না, বলেই ইসরাতের নাকের সাথে নাক ঘষতে শুরু করলো। ইসরাত লজ্জা পেল, সজলের বুকে ধাক্কা দিয়ে, আপনি এত লজ্জাহীন কেন? যেখানে সেখানে যা তা বলেন, যা মনে চায় তাই করেন। সবাই কি মনে করে? হ্যাঁ, আমাকে সবাই লজ্জা দেয়। সরেন তো, সবাই নিচে অপেক্ষা করছে। সজল ইসরাতের গলায় স্লাইড করতে করতে, আমাকে অশান্ত বানিয়েছো, আগে শান্ত করো। সুইটহার্ট, আমি ফুল কন্ট্রোললেস হয়ে গেছি। ইসরাত ঢোক গিলে আস্তে আস্তে বলল, আপনি সারা জীবন কন্ট্রোললেস থাকেন, সরুন তো আগে। সজল ইসরাতের থুতনি কামড় দিয়ে ধরে ইসরাতের শাড়ি খুলতে লাগলো। ইসরাত সজলের হাত চেপে ধরে কাঁদো কাঁদো কণ্ঠে, আমার এত সুন্দর সাজটা নষ্ট করিয়েন না, সবাই কত সুন্দর করে সেজে আছে, অনুষ্ঠানে আমাকে বাজে দেখাবে। সজল ইসরাতের 2 হাত এক করে চেপে ধরল। সজল শাড়ি ধরে টানছে কিন্তু খুলছে না, শাড়ির সব জায়গায় পিন মারা। সজলের রাগ উঠে গেল, শাড়ি ধরে জোরে টান দিল, ব্লাউজ ছিঁড়ে শাড়ির সাথে চলে আসছে সজলের হাতে। ইসরাত ব্লাউজ ছিঁড়ে যাওয়ার কারণে ভ্যা ভ্যা করে কান্না করে দিল। বাজে লোক, নিজের যা মনে চায় তাই করে, আমার কথা চিন্তা করে না। সজলের কানে ইসরাতের কথা যাচ্ছে না। সজল শাড়ি ব্লাউজ পেটিকোট সব টেনে ছিঁড়ে ফেলে দিছে। সজল, উফ চন্দ্রমুখী, আমার ছোঁয়া পেয়ে তো তুমি দেখি দিন দিন সুন্দর হয়ে যাচ্ছ, স্বাস্থ্যও কিছুটা বেড়ে গেছে, সব কিছু বড় বড় লাগছে। ইসরাত নির্লজ্জ লোক, ক্যারেক্টারলেস, ওনার সারাদিন শুধু এইসব মাথায় ঘোরে। সজল ইসরাতের গাল জোরে চেপে ধরল, আমাকে যা মনে চায় তাই বলবি, কিন্তু ক্যারেক্টারলেস বলবি না। আমি শুধু তোকে কাছে পেলে বেসামাল হয়ে পড়ি। তাছাড়া হাজারো নারী উলঙ্গ হয়ে দাঁড়িয়ে থাকলেও সজল চৌধুরী ফিরে যায় না। 35 বছর বয়সে তুই ব্যতীত অন্য কোনো নারী স্পর্শ লাগে নাই সজল চৌধুরীর গায়ে, বলেই ইসরাতের ঠোঁট কামড়ে ধরল। সজল ইসরাতের ঠোঁট ছেড়ে দিয়ে নিজের গায়ে শার্ট খুলে ছুঁড়ে ফেলে দিল। ইসরাতের ঠোঁট কেটে রক্ত পড়ছে, ফুলে গেছে। ইসরাতের 2 চোখ বেয়ে পানি পড়ছে। সজলের প্রতি ইসরাতের খুব রাগ হচ্ছে। কখনো কোন পরিস্থিতি বোঝার চেষ্টা করে না, নিজের মর্জি সব জায়গায় খাটাবে। ঘাট তেরালো, সাদা কাওয়া, আমার শ্বাসটা দিল তো নষ্ট করে। সজল ইসরাতের ঘাড়ে মুখ ডোবাতে যাবে, তখন কানের দুলের সাথে ব্যথা পেল। উফ, এইসব কি পরে আছো চন্দ্রমুখী, আমার তো ঠোঁটটা শেষ। ইসরাত, ঠিক কই আছে বজ্জাত বেটা, তোর ঠোঁট দুটো একদম ফুটো হয়ে যা, দোয়া করি। সজল ইসরাতের সব গহনা খুলে ফেলছে। ইসরাত, এমন করিয়েন না প্লিজ, সবাই নিচে অপেক্ষা করছে। সজল, 3টা ঘন্টার পরে আমি তোমাকে ছেড়ে দিব চন্দ্রমুখী, এত অল্প সময় কেউ কিছু মনে করবে না, বলে ইসরাতের ঠোঁট আঁকড়ে ধরল। চুম্বন গভীরে থেকে গভীরে লিপ্ত হচ্ছে। ইসরাতের পুরো শরীরে চুম্বনের বর্ষা বইয়ে দিচ্ছে সজল। ইসরাত কাঁপছে, গলা শুকিয়ে গেছে, শ্বাস দ্রুত গতিতে ওঠানামা করছে, পুরো শরীর অবশ হয়ে গেছে। সজলের প্রতিটি ধাক্কায় ঘর্ষও কেঁপে উঠছে। ইসরাত যন্ত্রণা সহ্য করতে না পেরে জোরে জোরে চিৎকার করছে। সজল ইসরাতের মুখ চেপে ধরল, কানের কাছে মুখ নিয়ে ফিসফিস করে বলছে, উফ সুইটহার্ট, চিৎকার করে পুরো বাড়ির লোককে জানান দিচ্ছ যে আমি তোমাকে সুখের সাগরে ভাসাচ্ছি। ইসরাত, আমি আর পারছি না, আল্লাহর হস্তে ছাড়ুন। সজল, চন্দ্রমুখী সোনা সুইটহার্ট, আর একটু কষ্ট সহ্য করো, মাঝপথে আমি উঠে গেলে অসমাপ্ত থেকে যাবে, রাতে তোমার আবার কষ্ট হবে। রিদিমা, আন্টি, ইসরাত এখনো আসছে না কেন, ডেকে নিয়ে আসি। হুরাইয়া চৌধুরী চলে আসবে হয়তো, ডাকতে যেতে হবে না। তাকিয়ে আছে। প্রথমবার মেয়েটাকে শাড়ি পরা অবস্থায় দেখে আদনান মুগ্ধ হয়ে গেল। ইমতিয়াজ 2 হাত দিয়ে বুক চেপে ধরল।
ইহানার দিকে একদৃষ্টিতে তাকিয়ে আছে। তামান্না, কিরে ওখানে দাঁড়িয়ে আছেন কেন? আপনারা ভেতরে আসবেন না? ইমতিয়াজ, ভেতরে আসলে অঘটন ঘটে যাবে, তাই আসছি না। ইমতিয়াজের কথায় সবাই ভ্যাবাচাকা খেয়ে গেল। আদনান, ঠিক বলেছিস।